শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। হার মানাহার পরাবো তোমার। অতুল্য, অতুল্য। কে? উফ, আজও কেন তুমি বারবার আমায় ডাকো? কি চাও তুমি আমার কাছে? অতুল্য মনে ভয় আর একটা অদ্ভুত অস্থিরতা নিয়ে কথাগুলো বলে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ অতুল্য যে ঘরটাতে রয়েছে সেই ঘরটা জুড়ে রয়েছে নিশ্চিত্র অন্ধকার। তাই আদবে কোথায় আছে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না তার উপর সেই ঘরেরই কোনো একটা দিক থেকে সেই হাড় হিম করে দেওয়া মহিলা কণ্ঠস্বর তার নাম ধরে তাকে ডাকছে। যে কণ্ঠস্বর একদিকে যেমন তার মনে সৃষ্টি করছে সংশয় আর অস্থিরতা, ঠিক তেমনি জাগিয়ে তুলছে মনের ভয়কে। সমগ্র জায়গাটা জুড়ে কেমন শীত শীত ভাব। আবারও সেই রক্ত শীতল করে দেওয়া কণ্ঠস্বর শোনা গেল। এবারও তারই নাম ধরে ডাকছে সেই কণ্ঠস্বর। আমায় চিনতে পারছো অতুল্য? আমায় মুক্তি দাও। আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না অতুল্য। আমায় মুক্তি দাও, মুক্তি দাও। কিন্তু তুমি কে? আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। এত অন্ধকার কেন এখানে? দয়া করে তুমি সামনে এসো। আমার থেকে তুমি মুক্তি চাইছো কেন? আমি তোমায় কি করে মুক্তি দেব? সঙ্গে সঙ্গে সেই কণ্ঠস্বর বলে ওঠে, তুমি তো আমায় মুক্তি দিতে পারবে অতুল্য, একমাত্র তুমি। অবাক হয় অতুল্য সেই মেয়েলি কণ্ঠস্বরের কথা শুনে। আমি পারবো? কিন্তু কিভাবে? খুন করে। খুন? হ্যাঁ অতুল্য, তবেই তো ঘটবে আমার আত্মার মুক্তি। ভয়ে কাঁটা হয়ে যায় অতুল্য। সে বুঝতে পারে এই শীত শীত ভাবের মধ্যেও ও যেন ঘেমে উঠেছে। ওকে কেউ খুন করতে কেন বলছে? তাছাড়া যে বলছে সেই বা কে, আর তাকেই বা কেন বলছে সে? এরকম হাজার একটা প্রশ্ন ঘুরতে থাকে অতুল্যর মাথার মধ্যে। অতুল্য ভয়ে ভয়ে বলে ওঠে, না না না, পারবো না। আমি পারবো না এই কাজ করতে। আমি পারবো না। বেশ, তাহলে তুমি আমার কাছেই থেকে যাও, এইখানে, এই অন্ধকারে। না, কিছুতেই না, কিছুতেই না। অতুল্যকে ভয় পেতে দেখে সেই মহিলা অশরীরী খিলখিল করে হেসে ওঠে। অতুল্য বুঝতে পারল যে সে এমন কোনো জায়গায় এসে পড়েছে যেখানে আসাটা তার উচিত হয়নি। সে ওই অন্ধকারকে ঠেলে এগোতে যায়, কিন্তু পারে না। সে বুঝতে পারে কতগুলো হাত যেন তার শরীরটাকে মাটির ভেতরে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে। চাপ দিচ্ছে তার কাঁধে আর মাথায়। অতুল্য নড়তে চড়তে পারছে না। অতুল্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। হঠাৎ তীব্র আর্তনাদে সেই কণ্ঠস্বর কাঁদতে শুরু করলো আর বলতে থাকলো, আমার আমার মুক্তি চাই অতুল্য, মুক্তি চাই। এই অন্ধকার থেকে আমার মুক্তি চাই, মুক্তি চাই। অতুল্য যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছিল। নিজেকে বন্ধন মুক্ত করতে না পেরে চিৎকার করতে থাকলো সে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি আর পাচ্ছি না। যেতে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি পাচ্ছি না, আর পাচ্ছি না। স্বপ্নটা ভেঙে যায় অতুল্যর। সত্যি প্রচন্ড ঘেমে গিয়েছে সে। ব্যায়াম করা সুবিশাল চেহারাটা জুড়ে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাসের খেলা চলছে। ভয় পেয়েছে অতুল্য। একই স্বপ্ন বারবার দেখে সে, আর ঠিক এতটাই। না এর পরের কিছু দেখতে পায়, না এর আগের কিছু। অতুল্য রায়চৌধুরী বর্তমানে সে লন্ডনে রয়েছে।
এখানে তার ডাক্তারি স্পেশালাইজেশন করতে আসা। অতুল্য কখনোই ভূত বা এসব অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস না করলেও এই স্বপ্নটা ওকে ভাবায়। বিভিন্ন প্রশ্ন জাগে মনে, কিন্তু কাকে বলবে এই সব নিয়ে কিছুই বুঝে উঠতে পারে না। কেউ বিশ্বাসই করতে চায় না। সাইক্রিয়াটিস্ট বন্ধু বান্ধব অতুল্য লন্ডনেও বেশ কিছু রয়েছে, তাদের সাথেও কনসাল্ট করেছে ও, কিন্তু কোনো লাভ হয়নি। স্বপ্নটা ক্রমাগত একদিন দুদিন অন্তর অন্তর আসে। অতুল্য তখন একটা ট্রমার মধ্যে থাকে। আবার আস্তে আস্তে যেই ঠিক হয়, অমনি আবার দেখে সেই ভয়ানক স্বপ্নটা। অতুল্য খেয়াল করেছে এই স্বপ্নের ব্যাপারটা ঘটেছে তৃষার সঙ্গে ওর সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই। মেয়েটা যে অমন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল তাও আজ পর্যন্ত বুঝতে পারেনি অতুল্য। একটা আশ্চর্যের বিষয় হলো, তৃষার গলার সঙ্গে স্বপ্নে শোনা এই মহিলা কণ্ঠস্বরের অসম্ভব মিল। এটা কি কাকতালীয়, নাকি অতুল্য তৃষাকে নিয়ে এসব ভাবে বলেই ওর মাথার মধ্যে এসব ভিড় করে আসছে, আর তার থেকেই জন্ম নিয়েছে এই স্বপ্নটা? কিন্তু রোজ একই স্বপ্ন কেন? তৃষাকে নিয়ে অন্য কিছুও তো দেখতে পারত। মনে মনে ভাবতে থাকে অতুল্য, কিন্তু কোনো যুক্তি খুঁজে পায় না এই স্বপ্নের। কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আর তৃষা, সেই বা গেল কোথায়? কোথায় তুমি তৃষা? কেন এইভাবে হঠাৎ করে হারিয়ে গেলে তুমি আমার জীবন থেকে? এখানকার পড়াশোনার পাঠ চুকিয়ে এবার দেশে ফিরেই আমি তৃষার খোঁজ শুরু করব। ঠিক খুঁজে বার করব আমি তোমাকে। এভাবে তুমি আমার কাছ থেকে হারিয়ে যেতে পারো না। তোমার সাথে হওয়া শেষ কথাগুলো আমার এখনো মনে আছে, স্পষ্ট। এবারে সিমটমস গুলো কিন্তু একেবারেই আলাদা। দেখো তৃষা, ইউট্রাসে ইনফেকশন হলেও ব্লাড বেরোয়। আমি বলবো মারাত্মক কিছু তুমি নিজে না ভেবে আগে একজন ভালো গাইনিকে দেখাও। কিন্তু এরকম তো আগে হয়নি। এর আগেও তো আমার ইনফেকশন হয়েছে অফিস ওয়াশরুম ইউজ করে, কিন্তু তখন তো সাধারণ সিমটমস ছিল। আর তুমি লন্ডনে, আমি এখানে ভালো গাইনি কাউকে চিনিও তো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দিচ্ছি তোমাকে ভালো গাইনির খোঁজ। লেট মি টক টু মাই ড্যাড। বাবা নিশ্চয়ই কিছু সলিউশন দেবে। এই না না, এসব ব্যাপার ওনার সঙ্গে। আমার বাবা ডাক্তার তৃষা, and believe me, Anindo Rai Chaudhuri is one of the best gynecologists in the town. সেদিন এই কথাটুকুই হয়েছিল তৃষার সঙ্গে অতুল্যর। ও টেন্সড ছিল। তারপর বাবার সঙ্গে কথা বলে অতুল্যই তৃষার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিল। কিন্তু তারপর যে কি হলো মেয়েটার! অতুল্য তৃষার ভাই আর মায়ের সঙ্গেও কথা বলেছে ওর বন্ধু মণিদীপার সঙ্গেও, কিন্তু কেউ কিচ্ছু জানে না। অতুল্য তার বাবাকে জিজ্ঞাসা করেছিল তৃষা তার কাছে দেখাতে এসেছিল কিনা, কিন্তু বাবার কাছে সেটা কি যায়নি। এরপর তৃষা যে অন্য আর কোনো ডাক্তার দেখাতে গিয়েছিল কিনা তারও কিছু হদিশ নেই অতুল্যর কাছে। কিন্তু তৃষাকে ও খুঁজে বার করবেই মনে মনে দৃঢ় সংকল্প করে নেয় অতুল্য। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তার চলবে না। যেদিন জানতে পেরেছে তৃষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিনই অর্থাৎ অন্তিম পরীক্ষার অনেক আগে থেকেই ফ্লাইট টিকিট বুক করে নেয় অতুল্য। আর একটা দিন অপেক্ষা করতে চায়নি সে। আগামী পরশুই তার ফ্লাইট। কলকাতায় ফিরে গিয়েই তৃষাকে খুঁজে বের করবেই সে। ভোর নামছে লন্ডন শহরে। আস্তে আস্তে প্রকৃতি জেগে উঠছে। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে অতুল্যর। আজ থেকে 5 বছর আগে তৃষার সঙ্গে দেখা হয়েছিল অতুল্যর। প্রথম কথা অবশ্য ফেসবুকে। তখনও অতুল্য মেডিকেল কলেজে পড়ছে। একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে তৃষার প্রোফাইলটা সামনে এসেছিল। ছবিটাতে তৃষার মুখমণ্ডলে একটা স্নিগ্ধতা ছিল। অতুল্যই ওকে প্রথম মেসেজ করেছিল। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল তৃষা। তৃষা তখন ইতিহাস নিয়ে কলেজে পড়ছে।
প্রায় সমবয়সী দুটো মানুষ বন্ধু হতে বেশিক্ষণ সময় নেয়নি। ওরা দুটো অচেনা মানুষ হঠাৎ করেই অনেকটা চেনা হয়ে যায় সামান্য কয়েকটা দিনের ব্যবধানে। ফোন নম্বরও আদান প্রদান হয়। এরপর নিজেদের ভালো লাগাগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিতে শুরু করে তারা। রাতের পর রাত কথা হতে থাকে তাদের। অবশ্য এই কারণে পড়াশোনায় কোনো গাফিলতি হয়নি তাদের। একটা সময়ের পর দুজনেরই মনে হয় ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে একে অপরের নিত্য দৈনন্দিন অভ্যাসগুলোকে। একদিনও কথা না হলে মনটা কেমন যেন উচাটন করে তাদের। এরই নাম কি ভালোবাসা? একদিন সাহস করে অতুল্য বলেই ফেলল, তৃষা, একদিন আমার সঙ্গে দেখা করবে? তোমাকে কিছু বলার আছে। অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, সে একদিন দেখা করাই যায়। কোথায় করবে বলো? আজ বিকেলে তোমার ছুটি আছে? তাহলে বুড়ো শিবতলার গঙ্গার ঘাটে চলে এসো, ওখানেই না হয় দেখা হবে। সেদিন বিকেলে দেখা করেছিল ওরা। স্নিগ্ধ হাওয়ায় তৃষার খোলা চুল উড়ে যাচ্ছিল। অতুল্য মুগ্ধ দৃষ্টি দিয়ে তা লক্ষ্য করছিল। হঠাৎ সে বলে উঠল, তৃষা, আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবে? কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও তৃষা হয়তো এই কথাগুলোই শুনতে চাইছিল। ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে তৃষা বলেছিল, পারবে আমাকে সামলাতে? আমার পাশে থাকবে তো সব সময়? ছেড়ে যাবে না তো আমায়? অতুল্য মৃদু হেসেছিল, তারপরে বলেছিল, ছাড়ার ইচ্ছে তেমন নেই বলেই তো ভালোবাসার কথা জানালাম তোমায়। এই পৃথিবীর কোনো নিয়ম, কোনো বাঁধন আলাদা করতে পারবে না আমাদের। এমনকি মৃত্যুও যদি আলাদা করতে চায়, তাহলে আমরা তাকেও বুঝিয়ে দেব যে... মৃত্যুর কথা শুনেই তৃষা নিজের হাত দিয়ে চেপে ধরেছিল অতুল্যর মুখটাকে। তারপর বলেছিল, এসব কথা আমি শুনতে চাই না অতুল্য। মৃত্যু আমার ভালো লাগে না। আমি আমার এই জীবনটা বাঁচতে চাই, উপভোগ করতে চাই তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, তাও এই জীবনে। তৃষার নরম হাতে স্পর্শ নিজের ঠোঁটে গালে অনুভব করার পর আর নিজেকে ধরে রাখতে পারেনি অতুল্য। জীবনে সে বহু মেয়ে হয়তো দেখেছে, কিন্তু এত কাছ থেকে তৃষার মতো একটা সুন্দরী মেয়ের এই স্পর্শ তার মনে যে উচাটন সৃষ্টি করেছিল সেই মুহূর্তে, তা থেকে বাঁচতে হঠাৎ করেই অতুল্য তৃষাকে জড়িয়ে ধরেছিল। নিজের হাতে স্পর্শ করেছিল তৃষার নরম দুই গাল, গোলাপি হাতের তালু দুটো। পবিত্র গঙ্গার প্রবহমান ধারায় গোধূলির ম্লান আলোক রেখার রোম্যান্টিক প্রতিফলন তৃষার সারা শরীর জুড়ে খেলা করে যাচ্ছিল। অপূর্ব পকেট থেকে তার আনা হারটিকে তৃষার গলায় পরিয়ে দেয় সেদিন। অতুল্যর বুকে তৃষা মুখ গুঁজে দেয় লজ্জায়। স্মৃতিগুলো মনে পড়তেই অতুল্যর বুকটা হু হু করে উঠল। অতুল্য যেদিন কলকাতা থেকে বিদেশের জন্য রওনা হচ্ছিল, সেদিনের দূরে দাঁড়িয়ে থাকা তৃষার কাঁদো কাঁদো মুখটা বারবার মনে পড়ছে অতুল্যর। সরি তৃষা, এক্সট্রিমলি সরি। আমি সত্যিই ভাবতে পারিনি এমনটা হবে। সেদিন যদি একবার বুঝতে পারতাম আমি বিদেশে এলে তুমি এইভাবে আমার কাছ থেকে হারিয়ে যাবে, তাহলে আমি কিছুতেই আসতাম না। নিজের ডাক্তার হওয়া, FRCS পাশ করা, এসবের নেশায় আমি একবারের জন্যও ভাবিনি যে আজ যদি আমি কলকাতায় থাকতাম তাহলে তোমাকে এইভাবে হারিয়ে যেতে দিতাম না কিছুতেই। আই এম সরি তৃষা, ভেরি ভেরি সরি। হঠাৎই অতুল্যর ফোনটা বেজে উঠল। ওর বাবা অনিন্দ ফোন করেছে। অতুল্য ফোনটা ধরে বলল, হ্যাঁ বাবা, বলো। তুই কবে ফিরছিস অতুল্য? এই তো বাবা, আগামীকাল ফ্লাইট। বাহ, বেশ বেশ। কতদিন দেখিনি তোকে। সাবধানে ফিরে আয়, তারপর বাপ বেটায় মিলে একসঙ্গে ডাক্তারি করব।
অতুল্যর বাবাও পেশায় একজন গাইনোলজিস্ট। তার বাবার মৃদুর হাসির উত্তরে কিন্তু অতুল্যর মুখে হাসি ফুটল না। অতুল্য দুটো বিষয় নিয়ে খুবই চিন্তিত। এক, তৃষার হারিয়ে যাওয়াটা, আর দুই, বারবার ওই একই স্বপ্ন ঘুমের মধ্যে ফিরে ফিরে আসাটা। এই দুটো ঘটনা যেন অতুল্যর জীবন থেকে আস্তে আস্তে সব কিছু কেড়ে নিচ্ছে। কিন্তু তবু নিজের মনের অবস্থা বাবাকে বুঝতে না দিয়ে সে বলে, ঠিক আছে বাবা, এখন রাখি। এই বলে অতুল্য ফোনটা কেটে দিল। মন মরা হয়ে বসে রইল অতুল্য। কলকাতায় এসে কিভাবে তৃষাকে খুঁজে বার করা যায় সেই চিন্তা ভাবনাতেই ডুবে রইল। অতুল্য ওর কলকাতার পুলিশ বন্ধু বান্ধবদের সবাইকেই সবটা জানিয়ে রেখেছে, আর তারাও আশ্বস্ত করে রেখেছে অতুল্যকে। কিন্তু তাও তৃষাকে খুঁজে না পাওয়া পর্যন্ত যে ওর এই চিন্তা মন থেকে যাবে না, তাও খুব ভালো করে বুঝতে পারছিল। সময় মতোই কলকাতায় ফিরে এলো অতুল্য। বাড়িতে ঢুকতে ঢুকতেই সেদিন প্রায় অনেকটা রাত হয়ে গেল তার। অতুল্যর বাবা তার জন্য বাড়িতেই অপেক্ষা করছিল। উনি আজ আর চেম্বারে যাননি, অতুল্য আসবে বলেই। অতুল্য বাড়িতে এসেই নিজের বাবা মাকে প্রথমে প্রণাম করল। অতুল্যর বাবা অতুল্যকে জড়িয়ে ধরে বলল, তোকে দেখে গর্বে আজ আমার বুকটা ফুলে যাচ্ছে বাবা। আজ থেকে সবাই বলবে অনিন্দ রায়চৌধুরীর ছেলে অতুল্য রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট, এফআরসিএস ফ্রম লন্ডন। যে কথাগুলো আমি নিজের সম্পর্কে কারোর মুখ থেকে শুনতে পারিনি এতদিন, এখন সেই কথাই আমি তোর জন্য অন্যের মুখ দিয়ে শুনতে পাবো। এ যে কতটা শান্তির, তা তোকে বোঝাতে পারবো না। অতুল্যর বাবা অনিন্দ সেদিন ছেলের ফিরে আসায় যতটা মোহিত ছিল, তার মাও কিন্তু ততটাই খুশি ছিল তার ছেলে ফিরে আসায়। কিন্তু তারপরেও অতুল্যর মুখ দেখে তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেই বললেন, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন অতুল? কিছু কি হয়েছে, নাকি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছিস তুই? কি হয়েছে অতুল্য? তুই কি কিছু নিয়ে ভাবছিস? নিজের মনে কিছু চেপে না রেখে আমাদের খুলে বল সবটা। অতুল্য কি বলবে কিছু বুঝতে পারছিল না। তারপর দোনমনো করতে করতে এক সময় সে বলল, আসলে তোমাদের একটা কথা অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আজ থেকে 5 বছর আগে যখন আমি কলেজে পড়ছিলাম, তখন আমার একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল ফেসবুকে। মেয়েটার নাম তৃষা। আসলে আমি ওকে ভালোবাসি। অতুল্যর বাবা মায়ের চোখ মুখ আনন্দে ভরে উঠল। অতুল্যর মা বলল, সেটা তো ভালো খবর, কিন্তু তাতে তোর চোখ মুখ শুকিয়ে রয়েছে কেন এভাবে? কি করে বলি তোমাদের, তৃষাকে আর পাওয়া যাচ্ছে না মা। আজ প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেল ওর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না আর। ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল প্রায় দিন 20 আগে। ও আমাকে বলেছিল যে ও কোনো গায়নো ডাক্তার দেখাতে যাবে। আমি সেই মতো বাবার কাছ থেকে ওর জন্য অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছিলাম। বাবা, তোমার মনে আছে? হ্যাঁ, সে তো আছেই, কিন্তু সেই মেয়েটি তো সেদিন আর আসেনি। অথচ বাড়ি থেকে বলে বেরিয়েছে যে সে ডাক্তার দেখাতেই বেরোচ্ছে। অথচ তোমায় ছাড়া ও যে কোন ডাক্তার দেখিয়েছে, সে কোথায় বসে, কবে গেল দেখাতে, কিছুই জানায়নি। ওটাই ওর সঙ্গে আমার শেষ কথা মা। কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করব। অতুল্য বিষণ্ণ মুখে চেয়ে রইল নিজের মা বাবার দিকে। ওর বাবার মুখে তেমন কোনো চিন্তার ছাপ না পড়লেও মা যে বেশ চিন্তিত হয়ে পড়েছিল তা বেশ বুঝতে পারল অতুল্য। ও মাকে কিছু বলতে যাবে তার আগেই অনিন্দ কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎই জিজ্ঞেস করলেন, তোর কাছে তৃষার কোনো ছবি রয়েছে? হ্যাঁ, রয়েছে। এই বলি অতুল্য নিজের ফোনটা বের করে তৃষার সঙ্গে বাগবাজার ঘাটে যে ছবি তুলেছিল সেই ছবিটা দেখালো। ছবিটা দেখেই অনিন্দর চোখ মুখ কেমন যেন একটা ফ্যাকাশে ভাব হয়ে গেল। চোখ মুখ ঘেমে উঠল অনিন্দর। বলে উঠল, ও, এই মেয়েটির নাম তৃষা। কিন্তু এই মেয়েটি তো আমার কাছে কিছুদিন আগেই চেক আপের জন্য এসেছিল। তখন তো ওর অন্য নাম বলেছিল। আমি তো চেক আপ করে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখন ও তো আমাকে একবারও বলল না যে ও আমাকে চেনে বা ও তোকে চেনে। তুমি সত্যি বলছো বাবা? ও তোমার কাছে এসেছিল?
কি মুশকিল? আমি মিথ্যে বলবো কেন? বলছি তো, আমি নিজে ওর চেক আপ করালাম, তারপর তো ও বেরিয়ে গেল। সেদিন সিসিটিভিটা কাজ করলে আমি তোকে দেখাতে পারতাম, কিন্তু আমার বেশ মনে আছে সেদিন সিসিটিভি নিয়ে কিছু একটা ইস্যু হয়েছিল চেম্বারে। বাবার মুখে একথা শুনেই অতুল্য উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে বলল, আমাকে তাহলে এখনই একবার থানায় যেতে হবে, মিসিং ডায়েরি করতে হবে। আমি এলাম মা। সেই রাতেই অতুল্য কারোর কোনো কথা না শুনে বেরিয়ে পড়ল। পুলিশ কেস হলো, খোঁজাখুঁজি শুরু হলো ঠিকই, কিন্তু সেরকম কোনো ক্লু পাচ্ছিল না পুলিশ। 5 দিন এইভাবে চলল সবকিছু। অতুল্য থানায় রোজ যেত কেসের ব্যাপারে জানতে, কিন্তু রোজই হতাশ হয়ে ফিরতে হতো তাকে। 5 দিন পরে আজও তার অন্যথা হলো না। পুলিশ স্টেশন থেকে আসার পর অতুল্যর কিছুই ভালো লাগছিল না। কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, কিভাবে ও তৃষাকে খুঁজে বের করবে। এত খোঁজাখুঁজির পরও কোনো ক্লুই পাওয়া গেল না। কোথায় গেল মেয়েটা তাহলে? বাবার চেম্বার থেকে বেরোবার পরেই তৃষার সাথে কিছু কি অঘটন ঘটে গেল। এই সব ভাবতে ভাবতেই কখন যে অতুল্য চোখ লেগে গিয়েছিল অতুল্য নিজেই বুঝতে পারেনি। কিছুক্ষণ শুয়ে থাকার পরই অতুল্য আবারও কারো একটা গলার স্বর শুনতে পেল। অতুল্য, অতুল্য, শুনতে পাচ্ছ অতুল্য? আমি বাঁচতে চেয়েছিলাম, তবে কেন হলো আমার সাথে এরকম? আমি আমি প্রতিশোধ চাই অতুল্য, প্রতিশোধ চাই, মুক্তি চাই অতুল্য, এই অন্ধকার থেকে মুক্তি চাই। কথাগুলো শুনতে শুনতে শিহরণ খেলে গেল অতুল্যর শরীরে। অতুল্য গলাটা চিনতে পারলেও বুঝতে পারল না ঠিক কার এই কণ্ঠস্বর। অতুল্যর খুব ঠান্ডা লাগছে, বরফের মতো যেন জমে যাচ্ছে সে। যেন মনে হলো মর্গের মধ্যে অতুল্যকে এনে রাখা হয়েছে, এতটা ঠান্ডা লাগছে তার। খুব ভয়ে ভয়ে অতুল্য বলে উঠল, কে কে তুমি? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? দেখো, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি এমনিতেই অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কাছের মানুষকে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। দয়া করো আমাকে, আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না। অতুল্যর কথাটা শোনার পরই সেই অদ্ভুত কণ্ঠস্বর প্রথমে খিলখিলিয়ে হেসে উঠল, তারপর হঠাৎ হাসি থামিয়ে গভীরভাবে কাঁদতে কাঁদতে বলল, তোমার সেই কাছের মানুষকে তুমি আর কোনো দিন খুঁজে পাবে না অতুল্য। সে যে বহু দূরে চলে গেছে, তোমার থেকে অনেকটা দূরে, যেখান থেকে কেউ ফিরে আসে না, কারো সাধ্যি নেই সেখান থেকে ফিরে আসার। তুমি জানো তৃষা কোথায়? কি হয়েছে ওর? বলো আমাকে, ও কোথায় আছে? অন্ধকারে, আর সে মুক্তি চায়। মানে? এই অন্ধকারে থাকার যে খুব কষ্ট অতুল্য। আমি যে আর পারছি না এখানে থাকতে। আমার যে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তুমি তো জানো, এই মৃত্যু, এই অন্ধকার, আমার ভালো লাগে না অতুল্য, আমার ভালো লাগে না। অতুল্যর চোখ অন্ধকারেও বিস্ফারিত হয়ে ওঠে, আর অতুল্যর বুঝতে বাকি থাকে না এই বিকৃত অদ্ভুত কণ্ঠস্বরটি কার। তার চোখ থেকে জল বেরিয়ে আসে, বলে ওঠে, তৃষা, তৃষা, তুমি আর নেই। আমাকে ছেড়ে এত দূরে চলে গেলে তৃষা। আমার কথা একবারের জন্যও ভাবলে না? আমি তো এখানে আসতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছে। আর তাই তো আমি মুক্তি চাইছি অতুল্য, মুক্তি। তো তুমি তৃষা, তার কি প্রমাণ? আমার সামনে এসো, দেখি তোমায়। না, আমার এই কত বিক্ষত পচা গলা রূপটা আমি তোমাকে দেখাতে চাই না। যদি তুমি সত্যি তৃষা হও,
তাহলে তুমি যেমন রূপেই থাকো না কেন, এক্ষুনি আমার সামনে এসো, নয়তো চলে যাও, চলে যাও। আমি বিশ্বাস করি না তোমায়, আমি বিশ্বাস করি না। বেশ, মুহূর্তে ঘরের শীতলতা যেন আরো বৃদ্ধি পায়। চারিদিক থেকে হাওয়া বইতে থাকে ঘরের ভেতর। গোটা ঘর যেন ওলট পালট হতে শুরু করে। এরই মাঝে অপূর্ব দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে ক্ষত বিক্ষত মুখে তার তৃষা। তাকে দেখে চেনার উপায় নেই, তবে অতুল্য তাকে চিনতে পারল সেই ক্ষত বিক্ষত শরীরেও তার গলায় ঝুলতে থাকা সেই হার দেখে, যে হার অতুল্য তাকে দিয়েছিল, নিজের হাতে পরিয়ে দিয়েছিল অতুল্য সেই হার তৃষার গলায়। কিন্তু এ কোন রূপ তৃষার? তৃষার এই রূপ দেখে অতুল্য প্রথমটায় আঁতকে ওঠে। নিজের দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়ে চিৎকার করে বলে, না, এ হতে পারে না, না না, কিছুতেই না, তুমি চলে যাও। আমার তৃষার এই রূপ আমি চোখে দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। তুমি সরে যাও, তুমি সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও, সরে যাও, প্লিজ সরে যাও। এই রূপ তো আমি চাইনি অতুল্য, কিন্তু আমার এই রূপের জন্য কারা দায়ী জানতে চাও না? শুনতে চাও না কি হয়েছিল আমার সাথে? হ্যাঁ, আমি জানতে চাই, সবটা জানতে চাই। তুমি মারা গেলে কিভাবে? সত্যি যদি জানতে চাও তাহলে এখনই এসো বাগানে, আমি সেখানেই তোমাকে সবটা বলবো। অতুল্যর ঘুমটা ভেঙে গেল প্রতিবারের মতোই, কিন্তু এবার আর সে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। তখনই ছুট দিল বাগানের দিকে। বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে যেতেই মুহূর্তে ওর পায়ের সামনে ধপ করে কিছু একটা এসে পড়ে। অন্ধকারে প্রথমে সেটা কি বুঝতে পারে না। দুপা এগিয়ে সেই পড়ে থাকা জিনিসটা যে আসলে একটা মানুষের রক্তাক্ত মৃতদেহ, তা বুঝেই শিউরে ওঠে অতুল্য। ভয়ে দুপা পিছিয়ে আসে। আবার ওই মৃতদেহের ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখটা দেখে। সেই সঙ্গে আবার সেই মেয়েলি কণ্ঠস্বর শুনতে পায় অতুল্য। সে বলে ওঠে, একে একে চিনতে পারছো অতুল্য? ভালো করে দেখো, এ তোমার বাবার ড্রাইভার জীবন কাকা। চমকে ওঠে অতুল্য। সে দৌড়ে যায় লাশটার কাছে। ভালো করে দেখে রাগে জ্বলে ওঠে অতুল্য। চিৎকার করে বলে, কেন? উত্তর দাও, কেন মারলে তুমি জীবন কাকাকে? আর তুমি তো এখানে আমাকে তোমার সাথে কি হয়েছে তা বলতে ডাকলে, তাহলে তুমি কোথায়? মুহূর্তে বাগান জুড়ে আবারও সেই একই রকম ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আকাশে মেঘ গর্জে ওঠে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে চারপাশ আলোকিত হয়েই আবার অন্ধকার ছেয়ে যেতে থাকে। আর সেই বিদ্যুতের ঝলকের মধ্য দিয়ে অতুল্য দেখে তার সামনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দর্শী নারী মূর্তি। অতুল্য বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তাকে দেখে এতটুকু বোঝার উপায় নেই যে ওটা তৃষা, বরং ওর এই রূপ দেখে তাকে প্রেতিনী বলা ছাড়া আর কিছু বলা যায় না। তার চুলগুলো আকাশে উড়ছে, দেহ শীর্ণ, কঙ্কাল সাপ, হাত এবং পায়ে তীক্ষ্ণ নখ। তবে এই যে ভয়ালদর্শী প্রেতিনী যে আদপে তৃষা, সে ব্যাপারে অতুল্য নিশ্চিত হলো ওর গলায় ঝুলতে থাকা আবার সেই হার দেখে। অতুল্যর মনে পড়ে যায় সেই হার দেওয়ার মুহূর্তটা। সেদিন তৃষার সুন্দর গলায় সেই হার দারুণ মানিয়েছিল। তৃষার গলায় সেই হার পরাবার মুহূর্তে আপনা থেকেই সে নিজের ঠোঁট নামিয়ে ফেলেছিল তৃষার গলার ভাঁজে। শীতকালে তৃষা আলতো শব্দ করেছিল, কিন্তু তৃষার সেই গলার সাথে আজকের এই কালো ছোপ ধরা হাড় গিলগিলে গলার যেন কোনো সাদৃশ্য নেই। তবু এই ক্ষতবিক্ষত শরীর ধারিণী প্রেতিনী যে তার তৃষা, এ কথা ভেবে চোখ ফেটে জল বেরিয়ে এলো অতুল্যর। এবারে ভেঙে পড়ল অতুল্য। হাঁটু মুড়ে ওই বাগানে বসে পড়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো সে। স্বজন হারানোর কান্না বোধহয় একেই বলে। তার থেকেও বড় কথা, যখন কোনো স্বজনকে এই অবস্থায় দেখা যায়।
হঠাৎই অতুল্য তার মাথায় একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল। মাথা তুলে অতুল্য দেখল সামনে তৃষার অবয়ব দাঁড়িয়ে রয়েছে, তার চোখেও জল। অতুল্য দেখল তৃষার আর সেই ভয়ঙ্কর মূর্তি নেই। এখন সে সেই আগের মতোই স্নিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে অতুল্যর দিকে। অতুল্য ভাবুক হয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু জড়িয়ে ধরতে পারে না। তৃষা শান্ত কিন্তু খ্যাস খ্যাসে গলায় অতুল্যকে বলে, বৃথা চেষ্টা করো না অতুল্য, পারবে না, আমি আর বেঁচে নেই। কিন্তু এটা কিভাবে হলো তৃষা? আমার সবটা খুলে বলো তুমি। সবটা শোনার ক্ষমতা তোমার আছে? মেনে নিতে পারবে তুমি সত্যিটা? তোমার কষ্ট হবে, তাই থাক। না তৃষা, তুমি আমাকে সবটা বলো। কেউ কি এসবের সঙ্গে যুক্ত রয়েছে? তাদের নামগুলো আমাকে বলো, আমি তাদের শাস্তি দেব। শাস্তি দেবে? তুমি তোমার বাবা মাকে কতটা ভালোবাসো? নিশ্চয়ই নিজের জীবনের থেকেও বেশি। তুমি তো ভালো করে জানো তৃষা, এসব আবারও কেন জিজ্ঞেস করছো? কথা ঘুরিও না তৃষা, দয়া করে আমাকে সত্যিটা বলো প্লিজ। জীবন কাকাকে বা কেন মারলে তুমি? জীবন কাকা তোমার বাবার ড্রাইভার, তাই না? এরপর যার নাম শুনবে, তার নাম শুনলে তো তুমি অজ্ঞানী হয়ে যাবে। তাহলে তুমি কার কথা বলছো? আমাকে তার নাম বলো, আমি নিজের হাতে তাকে শাস্তি দেব, সে যেই হোক। অনিন্দ রায় চৌধুরী, তোমার বাবা। তোমার বাবার জন্য আমার আজ এই অবস্থা। বিশ্বাস করতে পারবে সে কথা? দিতে পারবে নিজের হাতে শাস্তি? অতুল্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে বাবা বাবা এই কাজ করতে পারে। খুব আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে অতুল্য বলল, দয়া করে আমাকে সবটা খুলে বলো তৃষা। বেশ, শোনো তাহলে। যেদিন তোমার সঙ্গে শেষ কথা হলো, তার পরদিনেই আমি গিয়েছিলাম তোমার বাবার সল্টলেকের চেম্বারে। সেদিন অন্য দিনের তুলনায় হাসপাতাল চত্বরটা একটু বেশি ফাঁকা লাগলো। রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার কখন আসবেন? রিসেপশন থেকে আমায় বলল, এই চলে আসবেন, হয়তো একটু দেরি হবে। খেয়াল করলাম রিসেপশনের পাশেই কেউ একজন দাঁড়িয়ে আমার শরীরটাকে জরিপ করছে, ওপর থেকে নিচ অব্দি মাপছে নিজের দৃষ্টি দিয়ে। সে কে ছিল জানো? সেই লোকটা তোমার জীবন কাকা, তোমার বাবার এক সময়ের বন্ধু। আমি সেসবের কোনো উচ্চবাচ্চা না করে ওয়েটিং এরিয়ায় চলে এলাম। কিছুক্ষণ বাদে একটা লোক এসে নিজের পরিচয় দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, হাই, আমি অমিত সিনহা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ ডক্টর এ রায়চৌধুরী। ডু ইউ নিড এনি গাইনো কনসালটেশন? হ্যাঁ, আসলে সেই কারণেই তো অপেক্ষা করছি। ওকে দেন, স্যার এসে গেছেন, আপনি আসুন। তোমার বাবার ওই কম্পাউন্ডার বলাতে আমি আমার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ঘরের ভেতরে ঢুকে দেখি তোমার বাবার জায়গায় বসে রয়েছে সেই মানুষটা যে রিসেপশনের পাশে দাঁড়িয়ে আমাকে জরিপ করছিল। আমি পাত্তা দিইনি। তোমার বাবার কম্পাউন্ডারকে বললাম, আমি মেল ডক্টর প্রেফার করি না, প্লিজ আমি একটু রিসেপশনে জিজ্ঞাসা করব কোনো ফিমেল ডক্টর আছেন কিনা, আমি একটু আসছি। এটা বলতেই সেই অমিত সিনহা নামে লোকটা আমার আমার রাস্তা আটকে দাঁড়ালো। তোমার বাবার চেম্বারটা এতটাই ভেতরে যে কোনো মানুষের এমার্জেন্সি হলেও কেউ শুনতে পাবে না। আর
জায়গাটা ভীষণ ফাঁকা। হঠাৎ করে সেই অমিত সিনহা বলে ওঠে, এত চাওয়ার তারা কিসের ম্যাডাম? এ কথা বলেই ওই লোকটা আমার ব্যক্তিগত স্থানে আচমকাই একটা থাপ্পড় মারে। একটু বলে যান আপনার কিসের গাইনি প্রবলেম? আমার মাথাটা রাগে জ্বলে ওঠে। একটা থাপ্পড় বসিয়ে দিই ওর গালে। জানোয়ার! সেই দেখে তোমার বাবার এই বন্ধু জীবন যা বলেছিল তা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। বলল, ওই ডাগর শালিকে নিয়ে এসে বিছানায় ফেলতো, সব পার করি। ও তো কত শালিকে নিজের বিছানায় দুমড়ালাম, তো কোন ছাড়। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, নিজের গায়ের সর্বশক্তি দিয়ে আমার উপর থেকে আসা ওই লোকগুলোর আক্রমণের সঙ্গে লড়াই করে। পারিনি আমি। সেদিন রাতে ওই জীবন আর অমিত সিনহা ঘুরিয়ে ফিরিয়ে মোট 20 বার আমার গোটা শরীরটা ছিঁড়ে খুবলে খেতে থাকে নরকের কীটের মতো। বাধা দিয়েও আমি কিচ্ছু করতে পারিনি। তবে তবে এরপর আমি আশার আলো দেখতে পেয়েছিলাম যখন তোমার বাবা অনিন্দ রায়চৌধুরী ওখানে এসে প্রবেশ করেন। আমি ভেবেছিলাম তিনি যখন জানেন আমি ওনার হবু পুত্রবধূ তখন উনি নিশ্চয়ই আমাকে বাঁচাবেন। কিন্তু কিন্তু কি বাবা তোমাকে সেদিন বাঁচাননি? উল্টে উনি আমাকে ভোগ করেছেন। শুধু তাই নয়, সেদিন যে আমি জীবন নিয়ে ওখান থেকে বেরোতে পারিনি তার কারণও তোমার বাবা অতুল্য। এসব কি বলছো তুমি? চেম্বারে ঢুকে তোমার বাবা ওর 2 শাগরেদকে অত্যাচার করতে দেখে ওদের ধমক দেন। What the hell are you doing, জীবন? তোর এই নোলা স্বভাবটা আর গেল না। আর অমিত, তুমিও রাগ করছিস কেন ভাই? তুইও তো এরকম অনেক কেসি আগে ঘটিয়েছিস। তাই বলে নিজের ছেলের বউয়ের সঙ্গেও আমি একই রকমের কাজ করবো, স্কাউন্ড্রেল? হ্যাঁ, এই মেয়ে আপনার ছেলের হবু বউ? তবে আর বলছি কি, আর তার সঙ্গেই তোরা? মাইরি বলছি, বুঝতে পারিনি যে এই মালটা তোর। এখন কি করবো অনিন্দ? কি আর করবে? আমার মাথায় উঠে নৃত্য করো, ইডিয়েট! এত রস তোমার যে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই একেবারে প্যান্টের চেন খুলে ফেললে, শুয়োরের। শোনো, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই মেয়ে যদি মুখ খোলে তাহলে আমার মান সম্মান, পরিবার, ছেলে সবকিছু নিমেষের মধ্যে হাতছাড়া হয়ে যাবে। তাই এটাকে মেরে গাড়িতে করে বাইরে নিয়ে চলো। আজ পেশেন্টও নেই, তাই সমস্যাও হবে না। তাহলে তাই করি। কি বলেন জীবনদা? কিন্তু অতুল্য, মানে তোর ছেলেটাকে তুই কি বোঝাবি? যা হোক কিছু একটা বোঝাতেই হবে, নইলে। তাছাড়া আজ সিসিটিভি খারাপ আছে, তাই ওই মেয়েকে সরাতে পারলে অন্য কেউ জানতেও পারবে না যে এই মেয়ে এখানে এসেছিল। আর আমাদের মুখগুলো বুঝতেই পারছ, বন্ধ। ওকে বস। ঠিক আছে, তবে মেয়েটা কিন্তু এখনো বেঁচে আছে, তাহলে ওকে আগে শেষ করে দিই। হ্যাঁ, দাদা, ছেলের খাবার তার তো আর খাওয়া হলো না। বাপ হয়ে আমি না হয় শেষ পাতে খাবারটা একবার চেখে দেখি। এ কথা বলার পরে তোমার বাবা আমার উপর একটা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল সেদিন। জীবন আর অমিতের অত্যাচারে এমনিতেই তখন আমি রক্তাক্ত, আধমরা। কিন্তু তা দেখার পরেও তোমার বাবার
এতটুকু দয়া হয়নি আমার ওপর। নিজের বিকৃত যৌন লালসা মিটিয়ে গেছে নির্মম ভাবে। তৃষার মুখে এতক্ষণ ধরে এই বর্ণনা শুনতে শুনতে অতুল্য একসময় চিৎকার করে নিজের দু হাত দিয়ে দু কান চেপে বলতে থাকে, চুপ করো, চুপ করো, চুপ করো তৃষা। আমি আর শুনতে চাই না। আমি বিশ্বাস করি না আমার বাবা এমন কাজ করতে পারে, কিছুতেই না। যে মানুষটা নিজের সর্বস্ব দিয়ে আমাকে ডাক্তারি পড়িয়েছে, আজ আমি বিলেত থেকে FRCS করে আসায় খুশিতে আর গর্বে আত্মহারা হয়ে উঠেছে, সেই মানুষটা তোমার সঙ্গে এই জঘন্য কাজ করেছে, তা আমি বিশ্বাস করতে পারছি না, কিছুতেই না। এর থেকেও অনেক বেশি যন্ত্রণা আর কষ্ট পেয়ে মরেছি আমি অতুল্য। তাই এখন আমার প্রতিশোধ নেওয়ার পালা। ভগবান আমাকে সেই সুযোগ করে দিয়েছেন কেবল নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। আমাকে ওরা তিনজনে সেই রাতে কোথায় পুঁতেছিল জানো? তুমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছো, ঠিক তার নিচে। তারপর আমার বুকে ইট, সিমেন্ট, বালি দিয়ে পাঁচিল গেঁথে দিয়েছে। সেখানে এখন রোজ বিকেলে তোমার মা চা খান। আমিও ঠিক এমনই তো একটা জীবন চেয়েছিলাম অতুল্য। আমিও বাঁচতে চেয়েছিলাম তোমার সঙ্গে, কিন্তু দিল না। ওই শয়তানগুলো আমাকে বাঁচতে দিল না। ওই শয়তানদের দুটোকে আমি মেরে ফেলেছি, কিন্তু এখনো একটা বাকি আছে, তোমার বাবা। এবার আমি ওটাকেও। এমন কাজ তুমি করো না। আমি ছেলে হয়ে তোমার কাছে নিজের বাবার জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি। তোমাকে আমাদের ভালোবাসা দোহাই তৃষা, আমার বাবাকে তুমি। না অতুল্য, তা আমি পারবো না। আমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। মরে গিয়েও বেঁচে থাকার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তাই তোমার বাবাকে যে মরতেই হবে। দেব না, আমার বাবার কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এখন যদি বাবাও চলে যায় তাহলে সারাটা জীবন আমি কাকে নিয়ে থাকবো? না না না, ছেলে হয়ে আমি আমার বাবার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমার বাবা যতই খারাপ লোক হোক, যতই ঘৃণ্য মানসিকতার মানুষ হোক, আমি ছেলে হয়ে আমার কর্তব্য করবই। বাবাকে আমি তোমার হাত থেকে রক্ষা করবই, রক্ষা করবই আমি। পারবে না অতুল্য, আমাকে আটকানোর ক্ষমতা তোমার আর নেই। তোমার কোনো ধারণা নেই আমার শক্তি এখন কত। আর এই শক্তি বলে আমি চাইলে এক্ষুনি, এই মুহূর্তে, নিমেষের মধ্যে তোমার বাবার প্রাণ পাখি কেড়ে নিতে পারি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারবে না। আমি আজ রাতেই তোমার বাবাকে শেষ করে নিজের মুক্তি ছিনিয়ে নেব। এই বলে অতুল্য দেখে চোখের নিমেষে তৃষার দেহ শূন্যে ভেসে ওঠে। তারপর ও হাওয়ায় ভাসতে ভাসতে চলে যেতে থাকে ওদের বাড়ির ভেতরের দিকে। অতুল্য তা দেখে দিশেহারা হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। কি করবে কিচ্ছু বুঝতে পারে না। তারপরও কিছু একটা ভেবে নিয়ে নিজের গলায় ঝুলতে থাকা ক্রস চিহ্নের লকেট লাগানো হাতটা খুলে নিয়ে মরিয়া হয়ে দৌড়য় এবং তৃষার আগে নিজেদের বাড়ির দরজায় সেটা ঝুলিয়ে দেয়। যা দেখে তৃষার আত্মা ছিটকে সরে আসে। তৃষার আত্মা মরিয়া হয়ে চেষ্টা করে ঘরের ভেতর প্রবেশ করতে, কিন্তু দরজায় ঝুলতে থাকা ক্রসের জন্য সে কিছুতেই বাড়ির ভেতর ঢুকতে পারে না। রাগে গর্জন করতে থাকে তৃষা। অতুল্য আর দেরি না করে মুহূর্তে ঢুকে যায় নিজেদের বাড়ির ভেতর। তারপর সোজা চলে যায় নিজেদের ঠাকুর ঘরে। সেখানে তাদের প্রতিষ্ঠিত দেবী দশভুজা দুর্গার মূর্তি রয়েছে। অতুল্য আর কোনো দিকে না তাকিয়ে সেই দুর্গার পায়ের কিছু ফুল আর ঘট থেকে কিছুটা সিঁদুর তুলে নিয়ে তা একটা ছোট কাপড়ে বেঁধে তাবিজের মতো তৈরি করে এবং সেটা নিয়ে ছুটে যায় নিজের বাবা মায়ের ঘরের দিকে। কিন্তু সেই ঘরে ঢুকতে যাওয়ার আগে ঘরের বাইরে পৌঁছানো মাত্র তার কানে আসে তার বাবা এবং মায়ের কথোপকথন। ছি, তুমি চরিত্রহীন ছিলে জানতাম, কিন্তু আজ বুঝলাম তুমি শুধু চরিত্রহীনই নয়, একজন নীচ এবং বিকৃতকাম মানসিকতার মানুষ। অতুল জন্মাবার আগে যদি এই সমস্ত নোংরা অভিরুচির এতটুকু আভাস আমি পেতাম না,
তাহলে কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। যেতে পারিনি তার কারণ ওই ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে। নইলে তোমার যে একাধিক মহিলা ডাক্তার, পেশেন্ট এবং নার্সের সঙ্গে সম্পর্ক আছে সে কথাও আমি অনেক দিন আগে থেকে জানি। কিন্তু অতুলের চিন্তা আমাকে বারবার কোনো সিদ্ধান্ত নিতে দেয়নি। কিন্তু আজ তুমি যা বললে, তারপর তোমার সম্পর্কে আমার শুধু একটাই কথা বলার, তোমার মতো অসুস্থ মানুষদের এ সমাজে বাঁচার কোনো অধিকার নেই। তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছ, তাই আমি চাইলেও তোমাকে নিজের হাতে মারতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমি চাই তুমি মরো। এই বলে অতুল্যর মা চোখে মুখে অদ্ভুত রকমের একটা কঠোরতা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। দরজার পাশে অতুল্যকে দেখেন এবং ঠান্ডা চোখে একবার তাকান অতুল্যর দিকে। তারপরই অতুল্যর মায়ের চোখ যায় অতুল্যর হাতে থাকা সেই তাবিজটার দিকে। সেটা দেখেই অতুল্যর মা বলে ওঠে, সন্তান হয়ে বাবার পাশে তার দুঃসময়ে দাঁড়াতে আমি তোমাকে বাধা দেব না অতুল, কিন্তু কারোর সন্তান হওয়ার সাথে সাথে তুমি একজন পুরুষও। আর একজন পুরুষ মানুষ হয়ে অসহায় নারীর পাশে দাঁড়াতে না পারাটা কিন্তু খুব লজ্জার অতুল, ভেবে দেখো। এই বলে অতুল্যর মা সেখান থেকে একই রকম কঠিন মুখে বেরিয়ে যান। নিজের মায়ের মুখটা অদ্ভুত রকমের থমথমে লাগে অতুল্যর। অতুল্য অবাক হয়ে যায় মায়ের এই আচরণে। সে বুঝতে পারে বাবার স্বীকারোক্তি মায়ের মনে এতটাই কঠোর প্রভাব ফেলেছে যে মা হয়তো কিছুতেই বাবাকে ক্ষমা করতে পারছেন না, পারা উচিত নয়। অতুল্য বেশ বুঝতে পারে ওর বাবা যে কাজ করেছে সেই কাজ অন্য কেউ করলে ও হয়তো এতক্ষণে তাকে নিজের হাতে খুন করত। কিন্তু এক্ষেত্রে এই লোকটা যে তার নিজের বাবা, নিজের আদর্শ। এতদিন ও কেবল এই মানুষটাকেই নিজের গুরু বলে জ্ঞান করেছে, আর তাই ঠিক বেঠিকের গণ্ডি পেরিয়ে ও নিজের বাবার পাশে দাঁড়াবে বলে স্থির করেছে। ও যা ভেবেছে ও তাই করবে মনের দৃঢ়তা নিয়ে বাবার কাছে যায় অতুল্য। অনিন্দ এই সময় ঘরে অতুল্যকে দেখে বেশ অবাক হয়। তুমি? আমি জানি তুমি যা যা করেছো তা চরম অন্যায় বাবা। জানি বাবা, জানি। আর জানি বলেই তো। থাক বাবা, যার বিবেক বলে কিচ্ছু নেই তার কাছ থেকে বিবেকের দংশনের বাণী আমি শুনতে চাই না। তবে তুমি বাবা হয়ে বাবার দায়িত্ব পালন না করলেও আমি ছেলে হিসেবে আমার কর্তব্য অবশ্যই পালন করব। আমি তোমাকে রক্ষা করব তৃষার অতৃপ্ত আত্মার হাত থেকে। এই নাও, এই তাবিজটা হাতে বেঁধে নাও। এই মুহূর্তে একমাত্র আমাদের বাড়ির দেবী দুর্গার চরণের ফুল দিয়ে বানানো এই তাবিজই পারবে তোমাকে রক্ষা করতে। তুমি একজন ডাক্তার হয়ে এসব কি ভুলভাল? অবিশ্বাস করো না বাবা, অপারেশন টেবিলে আমরা অনেক মিরাকেল ঘটতে দেখি। তার সবটা যে আমাদের চেষ্টা বা শিক্ষার কারণে হয় না তা তো তুমিও জানো। আমরা কেবল চেষ্টাটুকুই করি, বাকিটা করে এই অজানা বিশ্বাসী। তাই এই বলে অনিন্দ সেই তাবিজ তার বাবার হাতে বেঁধে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে। সে ভাবে সত্যি হয়তো এ যাত্রায় দেবী দুর্গার কৃপায় সে নিজের বাবাকে বাঁচিয়ে নিল। তার ধারণা একেবারেই সঠিক ছিল, কারণ দেবী দুর্গার এই তাবিজ হাতে থাকলে তৃষার অতৃপ্ত আত্মা শত চেষ্টা করেও আর ছুঁতে পর্যন্ত পারত না অনিন্দ রায়চৌধুরীকে। অতুল্য যখন নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোতে যাবে সেই সময় ও দেখে ঘরের ভেতর ঢুকে আসে ওর মা, হাতে চায়ের কাপ নিয়ে। তাকে দেখে অনিন্দ সেই ক্রূর হাসি হেসে বলে, দেখো, তুমি আমার পাশ থেকে সরে গেলেও আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দেখো, আমার ছেলে আমার হাতে বেঁধে দিয়েছে রক্ষা কবচ। আমি জানি না অমিতকে কে মারল, জানি না জীবনের হঠাৎ কি হলো, কিন্তু এর পেছনে যদি সত্যি সেই মেয়ের অতৃপ্ত আত্মা থেকে থাকে তাহলে যে সে আর আমার কোনো ক্ষতি করতে পারবে না
এ ব্যাপারে আমি নিশ্চিত। অনিন্দর কথা শুনে অতুল্যর মায়ের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। সে অতুল্যর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, অসুরদলনী দেবী দুর্গার আশীর্বাদী ফুল আর সিঁদুর দিয়ে তুমি বাস্তবে জ্যান্ত অসুর রক্ষা করতে চাইছো অতুল? দেখো স্বয়ং দেবী তোমার পক্ষ নেন নাকি নেয়। এই বলে অতুল্যর মা সেই চায়ের কাপটা অনিন্দর হাতে তুলে দেয়। অনিন্দ মহানন্দে জীবন ফিরে পাওয়ার ফুরফুরে মেজাজে সেই চায়ের কাপে চুমুক দিয়েই আয়েশের স্বরে বলে, কি আরাম। মুহূর্তে অতুল্য দেখে ওর মা এক তীব্র দৃষ্টিতে দেখছে ওর বাবার দিকে। যদিও বাবা সেদিকে না তাকিয়ে আমেজ নিয়ে চায়ে চুমুক দিয়েই চলেছে, তারপরে মুহূর্তে অতুল্য দেখে ওর বাবার শরীরটা যেন থরথর করে কাঁপছে। অতুল্য ছুটে যায়, কিন্তু তার আগেই অনিন্দর হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে যায়, আর অনিন্দর শরীরটা ও যে সোফায় বসে চা খাচ্ছিল তার উপরেই লুটিয়ে পড়ে। অতুল্য দেখে অনিন্দর মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে থাকে। তারপর চারদিক অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে যায়। এই নির্জনতার ফাঁকেই অতুল্য অস্ফুটে বলে ওঠে, পটাশিয়াম সায়ানাইড। মা তুমি? এই বলে অতুল্য মায়ের দিকে তাকাতেই দেখে মায়ের শরীর থেকে বেরিয়ে আসে তৃষার সেই অতৃপ্ত আত্মা। তুমি আমার পাশে না দাঁড়ালেও তোমার মা আমার পাশে দাঁড়িয়েছেন অতুল্য। উনি নিজের হাতে নিজের স্বামীকে মারতে পারবেন না বলে এই বিষ আমার হাতে তুলে দিয়েছেন। বলেছেন আমার মুক্তির পথ নিজেকেই খুঁজে নিতে। তাই আমি তোমার মায়ের শরীরে আশ্রয় নিয়েছি। তোমার বাবার হাতে পড়ানো ওই তাবিজ আমাকে আটকাতে পারলেও আমার হাতে করে নিয়ে আসা চা খাওয়া থেকে ওনাকে আটকাতে পারেনি। তোমাকে আমি দোষ দেব না, কারণ তোমার জায়গায় থাকলে আমিও হয়তো এটাই করতাম। কিন্তু দুঃখ একটাই, না মৃত্যুর আগে তোমাকে আমার পাশে পেলাম, না মৃত্যুর পরে। এবার আমার মুক্তি অতুল্য, মুক্তি। মুহূর্তের মধ্যে তৃষার অতৃপ্ত শরীরটা হাওয়ায় মিলিয়ে যায়। অতুল্য হতবাক হয়ে চেয়ে থাকে সেই দিকে। তারপরেই তার চোখ যায় নিজের মায়ের দিকে। তার চোখেও জল, কিন্তু মুখে ফুটে ওঠে, হার মানা হার পরাবো তোমা।